গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানার প্রাপ্তি স্বীকার কপি ট্রাইব্যুনালে সেনা হেফাজতের বিষয়ে অফিসিয়ালি জানে না প্রসিকিউশন। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ভোট চেয়ে জামায়াতের স্মারকলিপি। ৮০,০০০-এর বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ও ৩৩,০০০ বিজিবি থাকবে নির্বাচনে। দলীয় সম্পৃক্ত কর্মকর্তাদের ভোটের বাইরে রাখা হবে, জানালেন জনপ্রশাসন সচিব। বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণ সহ বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রীর সাথে। এবং দেশের ফুটবলে একটি বিশেষ ক্লাব ও কোচ ক্যাবরেরা সিন্ডিকেটের দৌরাত্ম্য, একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেই। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এবং সেটির প্রাপ্তি স্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ১৫ সেনা কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়টি প্রসিকিউশনকে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এখনই এই ব্যাপারে মন্তব্য করতে চান না তিনি। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আরও জানাচ্ছেন আজহার লিমন। নৌকায় ক্রসফায়ার দিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেয়া হতো বিরোধীদের মরদেহ, কিংবা ইঞ্জেকশন পুশ করে মাথায় বাড়ি দিয়ে যখন দেখা যেত মরেনি, তখন পলিথিন পেঁচিয়ে নিশ্চিত করা হতো মৃত্যু। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যার ভয়াবহতা তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দাবি করেন, কখনো কখনো ক্রসফায়ার দিয়ে রেল লাইনে ফেলে রাখা হতো লাশ। এরপর রাষ্ট্রীয় বাহিনীর দুষ্কৃতিকারীরা ততক্ষণ অপেক্ষা করত যতক্ষণ ট্রেন এসে মরদেহটিকে ছিন্ন ভিন্ন না করত। ৫৪ জন সাক্ষীর জেরা ও সাক্ষ্য গ্রহণ শেষে যখন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ও প্রসিকিউশনের মধ্যে সোমবার যুক্তিতর্কের দিন নির্ধারিত, তখন এসব বিষয় তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, গেল ১৫ বছরে বিরোধী মত দমনে রাষ্ট্রকে এভাবে দানবের মতো ব্যবহার করেই জুলাই আগস্টে গণহত্যা ঘটাতে পেরেছে স্বৈরাচার। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তো যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যুক্তি উপস্থাপন শেষে করাই সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে, যার প্রাপ্তি স্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। বলেন, ১৫ জন সেনাবাহিনীর সদস্য গ্রেপ্তারের বিষয়টি প্রসিকিউশনকে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এ নিয়ে এখনই মন্তব্য করতে চান না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এদিনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের মধ্যে সৃষ্ট গোলযোগের ব্যাপারে জানান অফিস অফ চিফ প্রসিকিউটর, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ পেজে সাইবার হামলা হয়েছিল। আজহার লিমন, এখন, ঢাকা। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করবে না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্মরণ সভায় এসব বলেন তিনি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে, সেটিকে নষ্ট না করার অনুরোধ জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ অভিন্ন 5 দফা দাবিতে সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ 7টি সমমনা রাজনৈতিক দল। ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে জামায়াতের দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই। অভিযোগ করেন, নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে পক্ষপাতমূলক আচরণ করছে ইসি। শাহাদাত অভ্রের প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা 7 দল। সকালে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের আগে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত ইসলামীর দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। আরো বলেন, নির্বাচনের দিন গণভোট জনগণ মানবে না, এটি কেবল একটি দলের চাওয়া, এমন মন্তব্য করেন। এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এদেশের অধিকাংশ মানুষ চায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই জন্য গণভোট, এই গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ, গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন, আমাদের বুঝে আসে না। এটি অগ্রহণযোগ্য, এদেশের জনগণ এটি মানে না, আমরা এটি মানি না। একই সময়ে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান শেষে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দিতে হবে। এছাড়া গুম খুনের সাথে জড়িতদের বিচার নির্বাচনের আগে দৃশ্যমান করারও দাবি জানান তারা। জুলাই জাতীয় সনদ 2025-এর আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করতে হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হযরত পীর সাহেব হুজুরের চরমুনার যে রাজনৈতিক সংগঠন, আমাদের পক্ষ থেকেও আমরা আজকে সারা বাংলাদেশে আমরা স্মারকলিপি দিচ্ছি। এদিকে সারা দেশেও একই দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ হয়। এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতারা। শারমিন পুতুল, এখন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 80,000 সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া 1.5 লাখ পুলিশ, 5.5 লাখ আনসার এবং 33,000 বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মনিটরিং ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। এছাড়া বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারীদের যথাসম্ভব দায়িত্ব প্রদান থেকে বিরত থাকতে বলা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে
প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। কোনো কর্মকর্তার দলীয় সম্পৃক্ততা থাকলে আগামী জাতীয় নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নির্বাচনে কেউ নিরপেক্ষতা বজায় না রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আমি আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। কোনো দল নিবন্ধন যখন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে এটা নিতে হয়। তো ওই যে এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সময়সূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 80তম অধিবেশনে যোগ দিতে ইতালির পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার, সে বিষয়ে বিস্তারিত জানাতে রোম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, জানতে চাই যে প্রধান উপদেষ্টা কখন নাগাদ ইতালিতে পৌঁছতে পারেন এবং প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন দেখছেন? ধন্যবাদ সাকিব। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশিদের পাশাপাশি এখানে বিশ্ব নেতৃবৃন্দ যারা এখানে আসবেন এই জাতিসংঘের এই অধিবেশনে, সকলেই কিন্তু অধীর আগ্রহে আছেন যে তার দিক নির্দেশনা এবং তার পরামর্শর বিষয়গুলো নিয়ে। আর এদিকে আগামীকাল, আজকে যেহেতু তিনি আসবেন এখানে ইতালির সময় প্রায় 5:45টার দিকে এখানে তিনি পৌঁছানোর কথা রয়েছে এবং যেটি আপনি বললেন যে তিনি ইতিমধ্যে ইতালির পথে আছেন। তো 5:45টার দিকে এখানে নামার পরে তিনি যে হোটেলে রাখা আছে সেট করা আছে সেখানে যাবেন। যাওয়ার পরে আগামীকাল 13ই অক্টোবর থেকে 17ই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার এই বার্ষিক অধিবেশনে তিনি যোগদান করবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। আর এদিকে প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন যে তার আগমনে ইতালিতে যে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন
তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে সমস্যাগুলো আছে, এখানকার জর্জা মেলোনি সরকার, ইতালিয়ান সরকারের যে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, তার সাথে বৈঠকের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলির সমাধান হবে। আমি আরেকটি গুরুত্ব সহকারে একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেকেই বৈধভাবে এখানে আসার পর অবৈধ হওয়ার যে একটা প্রক্রিয়াগত কারণে যে অবৈধ হতে যাচ্ছে, সেখান থেকে এই প্রবাসী বাংলাদেশিরা সুন্দর একটি সমাধান খুঁজছেন এবং আশা করছেন যে প্রধান উপদেষ্টার এই আগমনে এবং জর্জা মেলোনির সাথে বৈঠকের মাধ্যমে সুন্দর একটি সমাধানে তারা প্রত্যাশা করছেন। এছাড়াও বাংলাদেশিদের অনেক ধরনের যে সমস্যাগুলো রয়েছে, জটিলতাগুলি রয়েছে, সেখান থেকে তারা বেরিয়ে আসবেন এবং প্রধান উপদেষ্টাকে এখানে সংবর্ধনা দেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। প্রবাসী বাংলাদেশিরা একটি আনন্দ এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে বিরাজ করছে এই মুহূর্তে, এবং তাকে সংবর্ধনা যাওয়ার জন্য রাস্তা বিভিন্ন ভাবে তাকে স্বাগত জানানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। সাকিব, এই ছিল ইতালি থেকে সর্বশেষ। ধন্যবাদ মনির। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ঠিক কয়েক ঘন্টা আগে কিন্তু রওনা হয়েছেন এবং সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শিক্ষকদের কর্মসূচিতে এই মুহূর্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন হাসিব বিল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, এই যে হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তো এই মুহূর্তে আসলে প্রেস ক্লাবের সামনের অবস্থা কেমন দেখছেন জানাবেন। প্রায় আধা ঘন্টা ধরে এই প্রেস ক্লাবের সামনে শিক্ষক, কর্মচারী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, তবুও শিক্ষকরা এই সড়ক ছেড়ে যাননি, তারা আশেপাশে অবস্থান করছেন। এই মুহূর্তে কিছুক্ষণ হলো এই সড়ক যেটি মূলত সকাল ৯টা থেকে এটি বন্ধ ছিল, সেই সড়কটি পুলিশ খুলে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ হলো, এই 5 মিনিট হলো এই সড়ক দিয়ে এখন বাস চলাচল করছে, কিন্তু দুই পাশেই অনেক শিক্ষক কর্মচারীরা যেমন উপস্থিত আছেন এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত আছেন। এবং পুলিশ সদস্যরা আবার যখন এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে যখন শিক্ষকদেরা এখান থেকে চলে যায়, তারপরে আবার পুলিশ এই জায়গাটি নিয়ন্ত্রণে নেয় এবং আবার যখন পুলিশ অন্যদিকে যাওয়ার সময় আবার এই জায়গাটি দেখা যায় যে বেশ কিছু শিক্ষকরা এখানে জড়ো হওয়া শুরু করেছিলেন, তখনই আবার পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং শিক্ষক কর্মচারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য নানান চেষ্টা করছেন। আপনি দেখছেন যে বিপুল পরিমাণ পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে তারা জলকামান নিক্ষেপ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং 5টি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনেছি এবং পুরো এলাকায় বেশ সাউন্ড গ্রেনেডের এই যখন শব্দে পুরো এই কয়েক হাজার যে শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে এসেছিলেন তাদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে গেল। আপনারা দেখছেন এখানে শিক্ষকরা আশেপাশে অবস্থান করছে। মূলত এই সড়কটি সকাল থেকেই বন্ধ ছিল, এই সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিলেন, তাদের 3 দফা দাবি আদায়ে নানান স্লোগান দিচ্ছিলেন, বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে মূলত তাদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানো সহ এই 3 দফা দাবিতেই মূলত তাদের এই আন্দোলন। এবং মূলত তারা আগস্ট থেকে বলছেন তারা এই প্রতিবাদ জানিয়ে আসছেন। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাড়ি ভাড়া 1000 থেকে 500 টাকা বাড়ানোর পর তারা বলছেন যে এই 500 টাকা এই বর্তমান বাজারে খুবই ন্যূনতম এবং খুবই কম, যেটির জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে 20% কমপক্ষে এই বাড়ি ভাড়া বাড়াতে হবে এবং একই সঙ্গে উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতাও তাদের বাড়াতে হবে। এই দাবিটি মূলত দীর্ঘদিন ধরে তারা করে আসছিলেন সরকারের কাছে এবং সরকার বলছে যে এই তাদের এত শিক্ষক কর্মচারীর জন্য এত বরাদ্দ বা এত বাড়ি ভাড়া বা উৎসব ভাতা বাড়াতে গেলে সরকারের অনেক হাজার হাজার কোটি টাকা খরচ হবে, যেটি মূলত এই মুহূর্তে তারা যদিও বিবেচনায় নিচ্ছেন বিষয়গুলো, কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে শিক্ষকরা এর আগেও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন এবং শেষ পর্যন্ত আজকে দেখা গেল যে এই প্রেস ক্লাবের এই যে সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক, বাণিজ্যিক অনেক কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়, সেই জায়গাটি যখন বন্ধ হয়ে যায় তখন মূলত সরকার বা পুলিশ প্রশাসন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। তবুও এখন পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাননি। দেখা যাক, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই ছিল এই প্রেস ক্লাবের খবরাখবর।
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের ট্রায়াল রান হতে লাগবে আরও 1 বছর। গেল জুন পর্যন্ত মেয়াদ থাকলেও সময় গড়ালো আরও 1.5 বছর। 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পরীক্ষামূলক যাত্রার কথা জানান ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ। যদিও কাজ শেষে যাত্রীরা পুরোপুরি যাত্রী সেবা পাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা, কারণ থমকে আছে কমলাপুর স্টেশনের শেষ অংশে ট্র্যাক সুইচিংয়ের পিলার কাজ। এ নিয়ে আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর পুরোপুরি বদলে গেছে এই রুটে নিয়মিত চলাচলকারীর ভ্রমণ অভিজ্ঞতা। তাই দিন যত যাচ্ছে মেট্রোর বাকি রুট দ্রুত নির্মাণের দাবি এখন শহর জুড়ে। প্রায় 2 বছর হয়ে গেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলছে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের কাজ। খরচ কমানো, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাক্কলীন ব্যয়ের থেকে দরপত্রে প্রায় দ্বিগুণ প্রস্তাবনা কিংবা দরপত্রে প্রতিযোগিতা বাড়ানো, এমন নানান কারণে মেট্রোর অন্য লাইনগুলোর কাজ যেখানে থমকে আছে সেখানে এই বর্ধিত অংশের কাজ চলছে বাধাহীনভাবে। 1.16 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথটুকুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরের জুন মাসে, যে মেয়াদ শেষ হয়েছে আগেই। সরেজমিনে গিয়ে দেখা যায় মতিঝিল থেকে আসা ভায়াডাক্টের নির্মাণ এখনও শেষ হয়নি। তবে প্যারাপেট ও ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে সেনা কল্যাণ ভবন পর্যন্ত। ভায়াডাক্ট ও প্যারাপেট ও ওয়ালের কাজ শেষ হলে শুরু হবে রেল লাইন বসানো। স্টেশনের ওপরের শেড নির্মাণে এখন চলছে রাফটার বিম ও পার্লিম বসানোর কাজ। শেষ হলে বসবে শীট, যা রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে প্ল্যাটফর্মের যাত্রীদের। স্টেশনের ভেতরে যেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য অফিস রুম থাকবে সেখানে পুরোদমে চলছে সিভিল কনস্ট্রাকশনের কাজ। শেষ হয়েছে দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে ওঠা সিঁড়ির ঢালাইয়ের। আর কমলাপুর স্টেশনের দিকে মেট্রোতে ওঠার সিঁড়ির নির্মাণ কাজও দৃশ্যমান। তবে অগ্রগতি নেই স্টেশন থেকে রাজারবাগের দিকে বর্ধিত অংশের কর্মযোগ্য। স্টেশন থেকে রাজারবাগের দিকের এই অংশে 300 মিটার বর্ধিত অংশ থাকার কথা, যার উপরে হবে ট্র্যাক সুইচিং, অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে লাইন পরিবর্তন করে আবারও অন্য প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। কিন্তু কোনো এক কারণে 2টি পিলার হওয়ার পরে সেই কাজটি থেমে রয়েছে। সেটি যদি সময় মতো না হয় তাহলে মেট্রো রেলের যে 3 মিনিট পর পর ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু করাটা কঠিন হয়ে দাঁড়াবে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, আগামী বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুরের অংশের ট্রায়াল রান শুরু হবে। তারপর সবকিছু ঠিক থাকলে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এটা এখনও অ্যাজ প্ল্যান্ডে আছে। আমাদের যে অরিজিনাল প্ল্যান যেটা এই বছর যেটা করা হয়েছে সেটা হলো সিভিল ওয়ার্কস প্রায় সাবস্টেন্সিয়ালি কমপ্লিট হয়ে যাবে বাই অক্টোবর নভেম্বরের ভিতরে, এবং কমপ্লিটলি সিভিল ওয়ার্কস বাই ডিসেম্বর। আর সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং কমিশন চালু করব, ট্রায়াল রান দেব। এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে মেট্রো চলে 6 মিনিট পর পর। অক্টোবর মাসের শেষের দিকে আরও 1 মিনিট কমিয়ে 5 মিনিটে আনার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আমরা যেটা করতেছি এখন সকালবেলা হাফ অ্যান আওয়ার আগে এনেছি, টাইম আমরা এক্সটেন্ড করছি, আর রাত্রেবেলা হাফ অ্যান আওয়ারের চেয়ে বেশি আমরা টাইম এক্সটেন্ড করছি। মোট 1 ঘন্টার উপরে আমরা টাইম এক্সটেন্ড করছি প্যাসেঞ্জার সার্ভিসের জন্য। টাইমের ব্যাপারে দিনের বেলা সারাদিনের জন্য যেটা এখন 6 মিনিট আছে, আমরা চাচ্ছি 1 মিনিট করে সবখানে কমাই আনতে। মতিঝিল থেকে আসা একটার পর একটা পিলারে ভায়াডাক্ট বসতে বসতে এখন সেটা কমলাপুর রেল স্টেশন থেকে দৃশ্যমান। আর মাত্র 3টি পিলারের উপরে বসলেই এই স্টেশনের সাথে তার যে সংযুক্তি সেটি শতভাগ নিশ্চিত হবে। এরপরে শুরু হবে ট্র্যাক বসানো, সিগন্যালিং ও যান্ত্রিক সিস্টেমের কাজ, যেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তাই আগামী বছরের শেষের দিকে ট্রায়াল রান শুরু হলেও 2027-এর আগে যাত্রী পরিবহন শুরু হবে কিনা সেটি নিয়ে একটু অনিশ্চয়তা থেকেই যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর থমকে আছে ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল। এনসিপি এবং পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি
কর্মসূচি শেষে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আজও ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। বিস্তারিত প্রতিবেদন। জামালপুর থেকে আসা সাদিকুল ইসলাম ভোর 4টা থেকে ঢাকা বাইপাস মহাসড়কে বসে আছেন ঢাকা মহাখালী যাবার উদ্দেশ্যে। গাড়ি না পাওয়ায় নাকাল অবস্থা পরিবারটির। ঢাকা বাইপাস মোড়ে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন তার মতো এমন অনেকে। তো আসলে আমরা ডিরেক্ট কোনো বাস পাচ্ছি না, সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, নাজেহাল অবস্থা। শুক্রবার ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের হেনস্থার ঘটনা ঘটে। এর জেরে শনিবার জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভাগের সব জেলা থেকেই ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রমিক মালিক ফেডারেশনের নেতাকর্মীরা। রোববার ভোর 6টা থেকে নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ড সহ বিভাগের কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। সবই গাড়ি বন্ধ, মাঝখানে 2টা গাড়ি ছাড়ছে, তারপর আবার সব গাড়ি বন্ধ হয়ে গেছে। উপর থেকে নেতৃবৃন্দরা যদি যে সিদ্ধান্ত নেয় ওইটাই, আমরা তো শ্রমিক, আমরা তো আসলে খেটে খাওয়া লোক, এখন তারা কি নির্দেশ কি অনুভাবে চালাইবো এটা তারাই জানে। গন্তব্যে যেতে না পেরে ফিরে যান অনেকে, কেউ চড়া ভাড়ায় নিচ্ছেন সিএনজি মহেন্দ্র। এদিকে দ্রুত সংকট নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি সাধারণ যাত্রীদের। যে বাস সব বন্ধ, এখন তো দেখা যাচ্ছে আমাদের যে সাধারণ যে যাত্রী বিশেষ একটা দুর্ভোগ পোহাতে হবে। আমরা যারা প্রতি রবিবারে যাওয়া আসা সকালে যে অফিস করি প্রতি রবিবারে, তাদের জন্য তো অনেক দুর্ভোগ। অন্যদিকে শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে ধর্মঘটের ডাক দেয় কিছু পরিবহন শ্রমিকরা। সকল সমস্যার সমাধান ঘটিয়ে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থার দাবি জানান তারা। যে ঝামেলা সৃষ্টি করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এগুলা যে আর কোনো শ্রমিকের প্রতি বিভ্রান্তি সৃষ্টি না করে তাহলে চলবে। যাত্রীদের যে হয়রানিটা করতেছে এই হয়রানির থেকে মুক্ত চাই আমরা। পরিবহনে কোনো ঝামেলা চাই না, নেতাদের কুন্দোলন থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। তারা তাদের অফিসে বসে এটা সমাধান করবে, এটা আমাদের পরিবহনের উপরে কেন আনতে চায়? আমরা এটা চাই না, আমরা রাজনীতিমুক্ত পরিবহন চাই। পরিবহন বন্ধের বিষয়ে চলমান সংকট নিরসনে জেলা প্রশাসক জানান, পরিবহন মালিক সমিতির সাথে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা চলছে। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আবার ধর্মঘট আহ্বান করেছেন, কিন্তু আসলে কেন যে তারা ধর্মঘট আহ্বান করলেন এই বিষয়টা আমাদের গোচরে নাই। আমরা তাদের সাথে কথাবার্তা বলা অব্যাহত রেখেছি। আশা করছি যে হয়তো তারা আমাদের আহ্বানে সাড়া দিবেন, সাড়া দিলে পরে হয়তো আশা করছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে। এর আগে শনিবার এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি চলে। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় জুলাই যোদ্ধারা। এ সময় শুরু হয় যান চলাচল। তবে কিছুক্ষণ পর বিভিন্ন দাবিতে ফের যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এখন ময়মনসিংহ। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবার সরকারিভাবে বিনামূল্যে 5 কোটি শিশু ও কিশোর কিশোরীদের টিকা দেওয়া হবে। রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী রাজু আহমেদ। উত্তর সিটি টাইফয়েডের টিকাদান কর্মসূচি নিয়ে জানতে চাই তার কাছে। রাজু, জানাবেন যে টিকাদান কর্মসূচিতে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত কতজন টিকা নিয়েছে? সাকিব, এখন পর্যন্ত যদি জানাতে চাই যে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা তারা টিকা গ্রহণ করছে এবং উত্তর সিটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে মূলত এই টিকা কার্যক্রম চলছে। আপনাদের জানিয়ে রাখবো যে দুই সিটি কর্পোরেশন মিলে 4,438টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই টিকা কার্যক্রম চলছে। তবে এখন পর্যন্ত কতগুলো টিকা প্রদান করা হয়েছে সেই তথ্যটি এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তবে এখন যেহেতু চলমান রয়েছে, শেষ হলে মূলত দিনের শেষেই জানা যাবে যে কতগুলো টিকা প্রদান করা হয়েছে। তার আগে যদি জানাতে চাই, দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বিদ্যালয়ে কিন্তু দুই উপদেষ্টায় এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। তারপর কিন্তু আমরা দক্ষিণ এবং উত্তর মিলে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একদম উৎসবের মতো উদযাপনের মধ্য দিয়েই কিন্তু এই টিকা গ্রহণ কার্যক্রম চলছে। এবং যেমনটি বলা হয়ে থাকে যে ইনজেকশনকে শিক্ষার্থীরা ভয় পায়, তবে সেই ভয়কে জয় করে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে এই টিকা গ্রহণ করছে। আমরা এখানে
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের এলোমেলো বা অন্যান্য যে বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলো আমাদের চোখে পড়েনি এবং এখন পর্যন্ত খুব নির্বচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবেই সেই টিকা কার্যক্রম চলছে এবং যারা আসলে টিকা প্রদান করছেন তারাও বলছেন যে শিক্ষার্থীরা এবং শিশু কিশোর যারা রয়েছে তারা কিন্তু একেবারেই সাহস নিয়ে এই টিকা কার্যক্রম গ্রহণ করছেন এবং অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু বেশ খুশি। অর্থাৎ টাইফয়েডের মতো একটি মারাত্মক রোগের বা জ্বরের যে উপসর্গগুলো থাকে তার আগেই এই সরকারিভাবে এই টিকা প্রদানের পর কিন্তু অভিভাবকরা বেশ খুশি হয়েছেন, তারা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। টাইফয়েড টিকা কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রাজু আহমেদ। এদিকে ব্রেস্ট ক্যান্সার মানেই জীবনের সমাপ্তি নয়, বরং নতুন করে বাঁচার এক অনুপ্রেরণার গল্প। সেই গল্পই যেন ফুটে উঠেছে কক্সবাজারের সমুদ্র তীরে, যেখানে ক্যান্সার জয়ী নারীরা খুঁজে নিয়েছেন জীবন ও মানসিক প্রশান্তির নতুন এক মাত্রা। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্রেস্ট ক্যান্সার জয়ী নারীরা কক্সবাজারের সাগর পাড়ে কাটিয়েছেন 2 দিন, যেখানে নেই হাসপাতালের দেয়াল, নেই চিকিৎসার ক্লান্তি, আছে কেবল দিগন্ত বিস্তৃত সমুদ্রের মোহময়তা, মুক্ত আকাশ, ধ্যান, সঙ্গীত, হাসি আর একে অপরের সান্নিধ্য। গোলাপি রঙের পোশাকে থাকা 9 নারীর দিনের সূচনা হয় মেডিটেশন আর ইয়োগা দিয়ে। দিনের শেষ প্রান্তে থাকে গল্পের আসর, যেখানে ক্যান্সার জয়ীরা শেয়ার করেন নিজেদের লড়াই, হার, জয় আর আশার গল্প। সর্বশেষ পর্তুগাল ও মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজিনা আহমেদ, যাকে বলা যায় কক্সবাজার ট্রিপের প্রাণ। তিনি শোনালেন মরিশাসে দায়িত্ব পালনরত অবস্থায় ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার এবং পরবর্তীতে সাহসের সাথে সন্তান ও পরিবারের সাথে সেই দুঃসহ সময় পার করার গল্প। আমি আসলে আইসিইউতে ছিলাম 3.5 মাস, তারপরে তো যাই হোক দীর্ঘদিন ওটা লেগেছে। তারপরে তো আমার এই যে ক্যান্সার চিকিৎসাজনিত, তো এই প্রথম ঢাকার বাইরে বের হলাম, তো সত্যি অনেক অনেক ভালো লাগছে। তার মতো ব্রেস্ট ক্যান্সার জয় করা সার্ভাইভারদের নিয়ে কক্সবাজারে ব্যতিক্রমী এক আয়োজন করেছে তিশকেন নামে একটি সংগঠন। পিঙ্ক অক্টোবর উপলক্ষে স্কাই ইজ পিঙ্ক, এ হিলিং রিট্রিট ফর ব্রেভ হার্টস শিরোনামের এ আয়োজনের মুহূর্তগুলো যেন সারিয়েছে মনের ক্ষত, যেখানে এই সার্ভাইভারদের কেয়ার গিভারদেরও নিয়ে আসা হয়, যাতে তাদের ভেতরকার ট্রমাও কাটিয়ে ওঠা যায়। ইউ ডোন্ট নো যে আপনি বাঁচবেন কিনা কিংবা কি হবে, পরবর্তীতে কি হতে যাচ্ছে, বাচ্চার কি হবে, ফ্যামিলির কি হবে, হ্যাঁ সবকিছু মিলিয়ে এটা একটা খুবই কঠিন একটা সময়। রেগুলার একদম হ্যাকটিক যে একটা লাইফ আমরা লিড করি, ফ্যামিলি থেকে শুরু করে সার্ভিস সবকিছু মিলিয়ে এই ট্যুরটা আমাদের জন্য ছিল অসম্ভব রিফ্রেশিং। তিশকেনের এই উদ্যোগটা আমাদের সবাইকে এই যে যাত্রার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ব্রেস্ট ক্যান্সারে, তাদের মনে একটা সৎসাহস, একটা উদ্দীপনা, একটা আশার একটা আলো। যারা মাত্র ক্যান্সার থেকে উঠলাম, যেহেতু যে যার মতো আছে, সবাই ব্যস্ত, কিন্তু এর মধ্যে থেকে যে সমমনা কিছু পজিটিভ মানুষ সবাই যে একসাথে হলাম তিশকেনের ব্যানারে, এটা সত্যি অসাধারণ ছিল। ক্যান্সার শুধু একটি রোগ নয়, এটি মানসিক, সামাজিক ও পারিবারিক লড়াইয়েরও নাম। এই রিট্রিটে অংশ নেয়া নারীরা একে অপরের গল্প শুনে খুঁজে নেন নতুন সাহস, পুনরুদ্ধার করেন জীবনের আনন্দ। প্রত্যেক মাসেই আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি করি যেটা আমাদের মেন্টাল হেলথকে সাপোর্ট করে। আমরা আর্ট থেরাপি করি, আমরা কাউন্সেলিং সেশন করি, আমাদের রেকি হিলিং সেশন হয়, যোগা হয়। সো আমরা চেষ্টা করি যে কোনো না কোনো ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকতে, যেটা আমাদেরকে ভালো রাখবে। তিশকেনের এই উদ্যোগে সহযোগিতা করেছে সিটি গ্রুপ, যারা সমাজে সচেতনতা, সহমর্মিতা আর ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সবসময় পাশে থাকে। মন্তোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের একদিন পরেই পূর্বাঞ্চলীয় সীমান্তের সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতভর সংঘাতে তালেবান সেনাদের হামলায় পাকিস্তানের 58 সেনা সদস্য নিহত হয়েছে। তালেবান শাসক গোষ্ঠীর মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিপরীতে পাকিস্তানের দাবি পাল্টা হামলায় প্রাণ গেছে বহু আফগান সেনা ও সশস্ত্র যোদ্ধার। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত।
আচমকাই রণক্ষেত্রে পরিণত পাকিস্তান ও আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত। ৬টির বেশি পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দফায় দফায় সংঘাত, রাতভর ভারী অস্ত্রশস্ত্রের প্রদর্শনীতে উজ্জ্বল রাতের আকাশ। শনিবার সন্ধ্যায় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি ছোড়ে আফগান সেনারা। এক পর্যায়ে পাল্টা হামলা শুরু করে ইসলামাবাদ। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই হামলা পাল্টা হামলা। কাবুল হামলার প্রসঙ্গ উল্লেখ করে তালেবান সেনারা পাক সেনাদের ঘাঁটিতে হামলা চালালেও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এটাই ছিল তালেবান সরকারের একজন প্রতিনিধির প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকের পর আবারও কাবুলে দূতাবাস চালুর কথা জানায় নয়াদিল্লি। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আর তার একদিন পরেই আফগানিস্তানের এই প্রতিশোধমূলক হামলা, এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকরা। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই বৈরিতার সূত্রপাত গেল বৃহস্পতিবার। তালেবান সরকারের দাবি, এদিন আফগানিস্তানের আকাশসীমা অতিক্রম করে রাজধানী কাবুল সহ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি গণমাধ্যম। জবাবে এই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসলামাবাদ। তবে সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেয়া থেকে বিরত থাকতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানায় দেশটি। এরপর শনিবার সন্ধ্যা থেকে সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ খোস্ত, নাঙ্গারহার, পাকতিকা, পাকতিয়া ও কুনারে সবচেয়ে বেশি গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, সীমান্তে তালেবান সেনাদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার। আর আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দুটি সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। বিপরীতে আফগানিস্তানের 19টি চৌকি দখলে নেয়ার দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। পাশাপাশি এ অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে তারা। এদিকে এই হামলার পর এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। পূর্ণ শক্তি দিয়ে তাদের প্রতিহতও করা হচ্ছে। সতর্ক না হলে ভারতের মতো আফগানিস্তানকেও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাংলাদেশ ফুটবলে সবচেয়ে আলোচিত শব্দ এখন সিন্ডিকেট। দেশের ফুটবলের একটি বিশেষ ক্লাব এবং কোচ হেভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে আছে গুরুতর অভিযোগ। স্কোয়াড গঠন থেকে ম্যাচের একাদশ সবখানেই সিন্ডিকেট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ফুটবল সমর্থকরা। কিন্তু অভিযোগের বাইরে গিয়ে কতটা সত্যই বিতর্ক, উত্তর খুঁজেছেন জুবার আহমেদ। এক ক্লাব থেকেই শুরুর একাদশে 8 ফুটবলার, তাতেও অনেকেই জায়গা পেয়েছেন নির্ধারিত পজিশনের বাইরে। কেউ পারফরমেন্সের মানদণ্ডে দুর্বল হলেও শুরুর একাদশেই ছিলেন। দেশের ফুটবলে এখন সবচেয়ে প্রচলিত শব্দ সিন্ডিকেট। যোগ্য ফুটবলারকে বেঞ্চে রেখে ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু ফুটবলারকে খেলানোর অভিযোগ কোচ হেভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে, যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ হংকং চায়না ম্যাচে। খেলার মোড় ঘুরিয়ে দেয়া জায়ান সৌমিত্রা নিজেদের শুরুর একাদশে খুঁজেই পাননি সাদউদ্দিন, সোহেল রানাদের ভিড়ে। ম্যাচের একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেও, স্কোয়াডেও অনেকে টিকে যাচ্ছেন নামের জোরে। তবে কি দল নির্বাচনেও প্রভাবিত হন ক্যাব্রেরা? সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিল জাহিদ হাসান এমিলি আর মামুনুল ইসলামের কাছে আছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদি কেউ এটাকে ফোর্স করে বা ম্যানিপুলেট করে যে আমার টিমের প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ রাখতে হবে, স্কোয়াডে রাখতে হবে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি, বিকজ সেটা ন্যাশনাল টিম। সেইখান থেকে আমি বলবো এখানে অবশ্যই কিছু তো গরমিল রয়েছে, কারণ পারফর্ম না করা প্লেয়াররা রেগুলারই সুযোগ পাচ্ছে, এবং যারা পারফর্ম করছে, যারা রেগুলার ডিজার্ভ করে ন্যাশনাল টিম স্টার্টিং 11, তারা আসলে চান্স পাচ্ছে না। আমাদের ঘুরে ফিরে আমাদের ক্লাবগুলির কেউ না কেউ দায়িত্ব আছে বিএফএফে, ফেডারেশনে। ক্লাবের যে কোনো প্রেসিডেন্ট বলেন, যে কোনো সেক্রেটারি বলেন, যে কোনো ম্যানেজার বলেন, তারা আপনার জড়িত বিএফএফের মেম্বার, না হলে বিএফএফের ভাইস প্রেসিডেন্ট, সব কিছু মিলে দেশে এই শব্দগুলি আসে। হংকং চায়না ম্যাচে দল নির্বাচন থেকে খেলার ধরন সবকিছুতেই প্রশ্নবিদ্ধ বাংলাদেশের স্প্যানিশ কোচ। সাবেক ফুটবলার এমিলি সরাসরি জানালেন, এখনই দেশের ফুটবলে ক্যাব্রেরা অধ্যায়ের ইতি টানা প্রয়োজন। আফটার দিস ম্যাচ জিতেন বা হারেন, আমি মনে করি তাকে স্যাক করা উচিত। সে যদি জিতেও তারপরও তাকে স্যাক করা উচিত। তবে ক্যাব্রেরার বিদায়ী কি হবে সিন্ডিকেট বিতর্কের শেষ? এখানেও আলাদা মত আছে দুই সাবেক অধিনায়কের। যদি এরকমের কোনো কিছু থাকে
বা আমার কাছে মনে হয়েছে, আমার মনে হয় যেটা ফাইন্ড আউট করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এটা দেশের ফুটবলের জন্য কখনো ভালো হবে না। যদি ক্লাবের কেউ যদি ওখানে মেম্বার না হয় বা ওখানকার মেম্বার কেউ ম্যানেজমেন্ট কমিটি না থাকে, মেম্বার হোক ভাইস প্রেসিডেন্ট হোক, কিন্তু ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিতে যদি না থাকে তাইলে আপনার এই কথাগুলি আসে না। সামনে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জাতীয় দল এখন ডুবে আছে আক্ষেপের বেড়াজালে। ডাগআউটে ক্যাবরেরার ভুল আর সিন্ডিকেট নামের এক অদৃশ্য শক্তি যেন আটকে দিচ্ছে সবকিছুই। সাবেক বর্তমানদের চাওয়া এই হুমকি থেকে দ্রুত বেরিয়ে আসুক দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করবে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানার প্রাপ্তি স্বীকার কপি ট্রাইব্যুনালে। সেনা হেফাজতের বিষয়ে অফিসিয়ালি জানে না প্রসিকিউশন। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। ভাতার দাবিতে প্রেস ক্লাবে এমপি ও শিক্ষকদের অবস্থান কর্মসূচি, পুলিশের বাধা, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ভোট চেয়ে জামায়াতের স্মারকলিপি। ৮০,০০০-এর বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ও ৩৩,০০০ বিজিবি থাকবে নির্বাচনে। দলীয় সম্পৃক্ত কর্মকর্তাদের ভোটের বাইরে রাখা হবে, জানালেন জনপ্রশাসন সচিব। দেশের ফুটবলে একটি বিশেষ ক্লাব ও কোচ ক্যাবরেরার সিন্ডিকেটের দৌরাত্ম্য। একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেই। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।